জন্ম মৃত্যু সবই বিধির বিধান। সময় শেষ হলে মৃত্যু নিশ্চিত। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়কে ফাঁকি দেওয়া অসম্ভব। ভবিতব্যকে পালন করাই হলো কালের ধর্ম, তাই কালের ছোবল সবাইকেই খেতে হয়। নমস্কার, আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জয় গুরু। আজকের গল্প কালের ছোবল। এক রাজা ভাগ্য গণনা করিয়ে দেখলেন যে সাপের কামড়ে তার মৃত্যু হবে। পাত্র মিত্র সকলে পরামর্শ করে ঠিক করলো যে রাজার জন্য এক 7 মহলা বাড়ি তৈরি করাতে হবে। সেখানে ভিতরের মহলে রাজা থাকবেন এবং এমনভাবে তাকে পাহারা দিয়ে ঘিরে রাখতে হবে যাতে কোনো সাপ সীমানায় না আসতে পারে। সেভাবে নতুন করে রাজার প্রাসাদ তৈরি হলো এবং রাজা তার রক্ষীদের নিয়ে সেখানে বাস করতে লাগলেন। কিন্তু এত কাণ্ড করেও রাজাকে বাঁচানো গেল না। একদিন খোলা জানালা দিয়ে হাওয়ায় এক টুকরো খড় এসে তার গায়ে পড়লো, আর দেখতে দেখতে সেই খড় সাপের রূপ ধারণ করে তাকে দংশন করলো। রক্ষীরা তখনই মার মার শব্দে সাপের পিছনে তাড়া করে গেল, কিন্তু সাপকে আর ধরা গেল না। সাপ তাদের পিছনে ফেলে বহু দূরে চলে গেল। কেবল একজন রক্ষী তখনও সাপের পিছন ছাড়েনি। সে দেখতে পেল যে চলতে চলতে সাপটা হঠাৎ মানুষের মূর্তি ধরে দাঁড়িয়ে পড়েছে। রক্ষী তখন সেই মানুষের মূর্তির কাছে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে? সে বলল, আমি কালপুরুষ। জীবের যখন কাল পূর্ণ হয়ে যায় তখন আমিই তার মৃত্যুর কারণ হয়ে তাকে বধ করি। এরপর তাকে নিয়ে যাই যমরাজের কাছে। রক্ষী তখন বলল, রাজাকে তো তুমি মারলে, এখন তুমি কি করবে? কালপুরুষ বলল, সামনের ওই পুকুরে একজন লোক এক্ষুনি জল খেতে আসবে, আর রাস্তায় ওই যে ষাঁড়টা বসে রয়েছে, ওই ষাঁড়টা তার পেটে এমনভাবে গুঁতো মারবে যে তাতেই লোকটার মৃত্যু হবে। এই কাজ সেরে তখন আমি অন্য কাজে হাত দেব। এই বলে কালপুরুষ অদৃশ্য হয়ে গেল। রক্ষীও তখন পুকুরের ধারে বসে অপেক্ষা করতে লাগলো। এমন সময় সে দেখতে পেল একজন লোক পুকুরের দিকে এগিয়ে আসছে, কিন্তু ষাঁড়টা পথ আটকে বসে রয়েছে। দেখে লোকটা তাকে মারবে বলে একখানা পাথর তুলে নিল। রক্ষী তখনই লোকটাকে বলল, ভাই এখানে আর এক মুহূর্ত তুমি দাঁড়িও না, ষাঁড়টাকেও মেরো না বা জলও খেও না, জল খেলেই তুমি মারা পড়বে। রক্ষীর কথা শুনে লোকটি বলল, বাহ, সুন্দর কথা বলছো দেখছি, পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, সামনে এমন চমৎকার জল রয়েছে, সেই জল নাকি আমি খাবো না, আবার তুমি বলছো এই জল খেলেই নাকি আমি মরে যাব। কোথাকার পাগল তুমি, কে জানে। লোকটা লক্ষ্মীর কথা শুনল না। পাথর ছুঁড়ে ষাঁড়টাকে পথ থেকে সরিয়ে দিয়ে পুকুরে নেমে সে প্রাণ ভরে জল খেয়ে নিল। যেমনি সে জল খেয়ে পুকুর থেকে উঠে এসেছে, অমনি ষাঁড়টা তীরে এসে তার পেটের মধ্যে শিং ঢুকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে লোকটা মরে গেল। কালপুরুষ তখনই আবার ফিরে এলো। রক্ষী তাকে জিজ্ঞাসা করলো, এবার তুমি কি করবে? কালপুরুষ বলল, এই রাস্তা দিয়ে 2 সেপাই যাবে ঘোড়ায় চড়ে। আমাকে দেখে তারা দুজনেই মুগ্ধ হয়ে যাবে, আর আমাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি করে দুজনেই মরবে। এই বলে কালপুরুষ সেখান থেকে সরে গেল। রক্ষী দেখল 2জন সেপাই ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে চলেছে। সেপাইরা রক্ষীর পাশ দিয়ে যাবার সময় রক্ষী তাদেরকে ডেকে বলল, ভাই সাবধান, পথে যদি কোনো মেয়ে দেখতে পাও ভুলেও তার দিকে তাকিও না, যদি তাকাও তাহলে তোমাদের সর্বনাশ হবে। সেপাইরা রক্ষীর কথায় কান দিল না, তার দিকে একবার আর চোখে তাকিয়ে হাসতে হাসতে তারা চলে গেল। রক্ষী হঠাৎ দেখতে পেল তাদের সামনে একটি পরমা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখেই 2 সেপাই ঘোড়া থেকে নেমে তার কাছে ছুটে গেল এবং কে মেয়েটিকে দখল করবে এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। এ বলে আমি নেব, ও বলে আমি নেব, কেউই ছাড়বার পাত্র নয়। তখন দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এবং দুজনের তরোয়ালের ঘায়ে দুজনে আহত হয়ে প্রাণ ত্যাগ করলো। কালপুরুষ আবার রক্ষীর সামনে এসে দাঁড়ালো। রক্ষী তাকে জিজ্ঞাসা করলো, ভাই এবার তোমার কাজ কি? কালপুরুষ বললে, ওই যে দেখছো গোয়ালাটা দুধ দুইবে বলে তোড়জোড় করছে, তার গরু তাকে এমন ভাবে লাথি মারবে যে সঙ্গে সঙ্গে সে মরে যাবে। এবারেও কালপুরুষ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রক্ষী তখন গোয়ালাকে অনুরোধ করলো, ভাই আজ আর তুমি গরুটাকে দুইও না, দুধ দোয়ালে তুমি মরে যাবে। গোয়ালা রেগে গিয়ে বলল, বাজে কথা বলবার আর জায়গা পেলে না? দুধ না দুইলে গরু আমার খারাপ হয়ে যাবে, তখন ছেলে পেলে নিয়ে কি না খেয়ে মরবো? রোজ 2 বেলা গাই দুইছি, তাতে মরলাম না, আর আজ তোমার কথাতেই মরে যাব? যত সব আহাম্মকের দল। গোয়ালা কত কথা শোনালো, দুধ দুইতে আরম্ভ করলো, অমনি গরুটা তাকে এমন এক লাথি মারলে যে তাতেই তার প্রাণ বেরিয়ে গেল। আবার কালপুরুষ এসে হাজির হলো। রক্ষী আবার তাকে জিজ্ঞাসা করলো, এবার কোন কাজে যাবে তুমি? কালপুরুষ বলল, সামনের ওই বটগাছটার নিচে একটি পথিক এসে বসবে, আর তখনই এক সাপ কামড়ে এসে মারা যাবে। কালপুরুষ আবার অদৃশ্য হয়ে গেল। তখন এক পথিককে বটগাছের কাছে এসে বসতে দেখে রক্ষী অনুনয় করে বলল, ভাই
দোহাই তোমার, বট গাছের নিচে বসো না, এক্ষুনি তোমাকে সাপে কাটবে। পথিক বিরক্ত হয়ে বলল, কি বাজে কথা বলছো? পথ চলতে চলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এমন বট গাছের ছায়া মিলেছে, খানিকটা বিশ্রাম না করেন আমি যাব না। এমন পরিষ্কার জায়গায় সাপ তুমি কোথায় দেখলে? এই বলে পথিক সেই গাছতলা বসবার মাত্র কোথা থেকে এক সাপ এসে তাকে ছোবল মারল, আর পথিকও সঙ্গে সঙ্গে মারা গেল। আবার কালপুরুষ সামনে এসে দাঁড়াতে রক্ষী জিজ্ঞাসা করল, তোমার এবার কাজ কি? কালপুরুষ বলল, দেখো ভাই, এখন তো তোমার কাল পূর্ণ হয়ে এসেছে, কদিন বাদেই তোমার ফাঁসি হবে। রক্ষী এতগুলো ঘটনা নিজের চোখে ঘটতে দেখেছে, তাই কালপুরুষের কথায় তার মনে সন্দেহ জাগলো না, সে বিশ্বাস করে নিল। তাহলে এখন কি করি? সাধু হয়ে যাব। কালপুরুষ বলল, সাধু হও আর যাই হও, তোমার কিছুতেই কোনো লাভ হবে না। তোমার কাল পূর্ণ হয়ে আসেছে, ফাঁসি তোমার হবেই। তবে তোমাকে একটা রুদ্রাক্ষ দিচ্ছি, সেটা তুমি কণ্ঠে ধারণ করো। ফাঁসিতে তোমার মৃত্যু হবার পর যমদূত তোমাকে ছুঁতে পারবে না। রুদ্রাক্ষের প্রভাবে শিবের দূত এসে তোমাকে কৈলাসে নিয়ে যাবে। রক্ষী তখন প্রথমে সাধু হয়ে গেল এবং বনের মধ্যে এক পর্ণকুটির তৈরি করে সেখানে সাধন ভজন নিয়ে দিন কাটাতে লাগলো। কদিন বাদে সেই দেশের বাদশার ঘরে একজন খুন হয়ে গেল। খুনিরা জঙ্গলের ভিতরে সাধুর আস্তানা রয়েছে দেখে নিরাপদ ভেবে সেখানেই লুকিয়ে রইল। এদিকে বাদশার সেপাইরা খুনির সন্ধানে চারিদিক তোলপাড় করতে করতে সাধুর ঘরে এসে যখন দেখল যে তারা সেখানে লুকিয়ে রয়েছে, তখন তারা খুনিদের সঙ্গে সাধুকেও ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশার হুকুমে সেই খুনিদের সঙ্গে সাধুরও ফাঁসি হয়ে গেল। কাল পূর্ণ হলে সবাইকে চলে যেতে হয়, কালকে ফাঁকি দেওয়া যায় না। অনেক সময় দেখা যায় মরবার কথা নয়, অথচ তুচ্ছ কারণেই মানুষের মৃত্যু ঘটে। আবার কাল যদি পূর্ণ না হয়ে থাকে, তাহলে যত সংকটেই মানুষ পড়ুক না কেন, তার কিছুতেই প্রাণ বিয়োগ হবে না। সে জলে ডুবুক, আগুনে পুড়ুক, বাড়ির ছাদ থেকে পড়ে যাক, যে কোনো প্রকারে হোক তার প্রাণ ঠিকই রক্ষা পাবে। তবে কার যে কখন কাল পূর্ণ হবে তা কেউ বলতে পারে না, তা একমাত্র বিধাতাই জানেন। কাজেই মৃত্যুর কথা ভেবে অনর্থক দুশ্চিন্তা করে লাভ নেই। যার যখন সময় হবে, ভগবান যাকে যখন নিজের কাছে ডাকবেন, আমাদের সবাইকে ভগবানের কাছেই যেতে হবে। শুধু আমাদের কর্মটা ঠিক করতে হবে। আমরা যদি ভালো কর্ম করে যাই এই জীবনে, তাহলে আমরা ভালো কর্ম ফলটাই পাবো এবং ভালো কর্মের প্রভাবে আমাদের সদ্গতি ঠিকই হবে। ধন্যবাদ।